আজকে এক্সপেরিমেন্টের টাইটেল হলো কার্ভ ফিটিং। কার্ভ ফিটিং নিয়ে আজকে আমরা ডিসকাস করব। তো তোমাদের কার্ভ ফিটিং এখানে বেশ কিছু বেসিক আলোচনা শুরুতে আছে যে কার্ভ ফিটিং এর আসলে আইডিয়াটা কি, যে এটা আসলে খুবই ইউজফুল একটা টেকনিক এবং এটা শুধু ইউজফুল না, এটা একটা নেসেসারি টেকনিকও। যে তোমার অনেক সময় দেখবা যে তোমাকে একটা সেট অফ ডাটা দেওয়া থাকলো, ধরলাম যে এখানে যেমন প্লট করা হয়েছে এক্স আর এফ এক্স, মানে একটা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল আর একটা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল তোমাকে এখানে দেখানো হয়েছে। এটা একটা 2D প্লট, তাই না? আর আমাদের এখানে একটা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল আর একটা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, এমনও হতে পারতো 3D কেসও হতে পারতো, এক্স ওয়াই জেড এরকমও হতে পারতো। তো যেটাই হোক, যে তোমাকে একটা ডাটা দেওয়া হলো, দেওয়ার পরে বলা হলো যে এটা তোমার একটা ইকুয়েশন দিয়ে যদি তুমি রিপ্রেজেন্ট করতে চাও, তাহলে এটাকে কোন ইকুয়েশন সবচেয়ে ভালো এই ডাটা ট্রেনটাকে রিপ্রেজেন্ট করতে পারবে। হ্যাঁ, তো সেটা আমরা কার্ভ ফিটিং থেকে সেইটার ইনসাইটটা পেতে পারি যে আচ্ছা, তার মানে এই এই ট্রেন্ডটা এই ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের উপর ডিপেন্ড করে আমাদের আরেকটা যে ভ্যারিয়েবল ডিপেন্ডেন্ট যেটা, সেটা কিভাবে চেঞ্জ হয় সেটা আমরা একটা ইকুয়েশন দিয়ে মডেল করার চেষ্টা করলে সেটাকে কার্ভ ফিটিং দিয়ে যেমন করা সম্ভব। আর কার্ভ ফিটিং এর বিভিন্ন রকম টেকনিক আছে। তো আমরা যেটা এখানে ডিসকাস করা হয়েছে যে লিস্ট স্কোয়ার রিগ্রেশন, মানে আমরা আসলে এই কার্ভ ফিটিং যখন করতে যাব তখন আসলে আমাদের তো চেষ্টা করতে হবে সবচেয়ে ভালো ফিট করা। তো এখন ফিট করাটা আবার কি, আবার আরেকটা অ্যাপ্রোচ আছে যেটা হলো ইন্টারপোলেশন। কার্ভ ফিটিং আর ইন্টারপোলেশনের ডিফারেন্সটাও এখানে বলা হয়েছে। একটা অপশন হলো যে মনে করো তোমাকে ডাটা সেটটা দেওয়া হলো, তো তুমি কি করলে যাচ্ছে আমি এমন একটা ইকুয়েশন দিয়ে এটাকে মডেল করব যেটাতে হলো যেন সে সবগুলো পয়েন্টকে সে টাচ করতে পারবে না, বাট রিজনেবলি সে এমন একটা আলটিমেটলি আমাকে এমন একটা ইকুয়েশন একটা কার্ভ সে দিবে যে কার্ভটা এই এই পয়েন্টের সাথে এমনভাবে থাকবে যে এই পয়েন্টগুলোর সাথে এমনভাবে থাকবে যেন তার এররটা মিনিমাইজ হয়। মানে এরর মিনিমাইজ বলতে বোঝাচ্ছে যেন সে মোটামুটি ট্রেনটাকে মোরলেস ঠিক মতো রিপ্রেজেন্ট করতে পারে। তো এখন এখানে তাহলে প্রশ্ন আসতে পারে, তাহলে সবগুলো ডাটাকে যদি আমি টাচ করতে না পারলাম তাহলে কি আমার কাজটাকে আসলে ঠিক হলো নাকি, আমি তো ঠিক করলাম নাকি? এটা এক অর্থে আসলে হ্যাঁ, এটা বলতেই পারে, কিন্তু আসলে এই যে ডাটা সেটটা এমনও হতে পারতো যে এখানে এই যে যে দুটো ডাটা পয়েন্ট আমরা দেখছি যে লাইনটার থেকে কিছুটা বাইরে পড়েছে, সেটা হয়তো বা কিছুটা আউটলায়ার পয়েন্টও হতে পারতো, বা এররও হতে পারতো, বা অ্যাকচুয়াল যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট ট্রেন্ড সেই ট্রেন্ডের সাথে এই দুটো পুরোপুরি হয়তো বা কারেসপন্ড নাও করতে পারতো। আবার এমনও হতে পারে যে আসলে এই দুইটা খুব ইম্পর্টেন্ট ফিজিক্যাল পয়েন্ট। সো অনেক কিছু এখানে হওয়ার পসিবিলিটি আছে। সো কার্ভ ফিটিং সর্ট অফ এটা আসলে কোনো এমন না যে কার্ভ ফিটিং এ করে তুমি যে ইকুয়েশন পেলা সেটাই আসলে একদম তোমাকে অ্যাকুরেট একটা ইনফরমেশন দিবে, নট নেসেসারিলি। কার্ভ ফিটিং ইজ সর্ট অফ লাইক ওয়ে অফ ডিসক্রাইবিং দ্য অবজারভেশন, রাইট? সো এখানে তো এই জন্য আসলে কার্ভ ফিটিং কে খুব হার্ড এন্ড ফাস্ট কোনো কিছু হিসেবে চিন্তা করাও ঠিক না, যে তুমি একটা ডাটা সেট পেলা, সেই ডাটা সেটটাকে তুমি একটা যে ইকুয়েশন দিয়ে মডেল করা গেল সেই ইকুয়েশন দিয়ে একটা ফিজিক্যাল ফেনোমেনা পুরোপুরি ডেসক্রাইব করা যাবে, নট নেসেসারিলি। বাট কার্ভ ফিটিং ক্যান সার্ভ এজ এ ভেরি ইউজফুল টুল ফর আ লট অফ ডিফারেন্ট অ্যাপ্লিকেশন। তো এটা তোমরা যখন আসলে বিভিন্ন রকম অ্যাপ্লিকেশন দেখবা তখন মানে তোমরা আস্তে আস্তে যখন আরো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর আরো বিভিন্ন অ্যাসপেক্টে জানবা, কেউ হয়তো বা ডিভাইস ফিজিক্স নিয়ে কাজ করবা, কেউ হয়তো বা ধরো সিগন্যাল প্রসেসিং নিয়ে কাজ করবা, কেউ কমিউনিকেশন, কেউ পাওয়ার। সো তখন তোমরা বিভিন্ন সময় দেখবা যে ডাটা সেটকে যখন ফিট মানে মডেল করার চেষ্টা করবা, সো তোমার ফিজিক্যাল ফেনোমেনার দিকে তাকিয়ে তোমাকে চিন্তা করে সেই অনুসারে তোমাকে ইকুয়েশন দিয়ে মডেল করতে হবে। ঠিক আছে? সো তো এটা তোমরা এক্সপেরিয়েন্সের সাথে আস্তে আস্তে কার্ভ ফিটিং এর সিগনিফিকেন্সটা আরো বুঝতে পারবে। বাট আজকে আমরা মেইনলি আসলে নিউমেরিক্যাল টেকনিকের ব্যাপারটা জানবো, কিভাবে আসলে এটা করা যায়। আচ্ছা, আর এখানে আরেকটা জিনিস বলা হয়েছে যে এখানে তিনটা ছবি দেখানো হয়েছে, কার্ভ ফিটিং এর সাথে ইন্টারপোলেশনের তফাৎটা দেখানো হয়েছে। ইন্টারপোলেশন হলো কার্ভ ফিটিং এ আমি নট নেসেসারিলি সবগুলো পয়েন্টকে ফিট করতে ট্রাই করব, মানে সবগুলো পয়েন্টকে টাচ করতে হবে আমার কার্ভটা, নট নেসেসারি। কিন্তু ইন্টারপোলেশনে যেটা আমরা ট্রাই করি যে সবগুলো পয়েন্টকে যেন টাচ করে আমি একটা কার্ভ পাই। হুম তো তো এখানে যেমন দুটো ইন্টারপোলেশন দেখানো হয়েছে, একটা হলো যে লিনিয়ার ইন্টারপোলেশন। ইন্টারপোলেশন তো অ্যাকচুয়ালি তোমাদের আগের এক্সপেরিমেন্ট 3 এর একটা টপিক ছিল। সো সেখানে তোমরা ইন্টারপোলেশন করেছো। আর এখানে এরকম আরো দুটো কেসকে দেখানো হয়েছে, একটা হলো লিনিয়ার ইন্টারপোলেশন, যে ডাটা পয়েন্ট গুলো যোগ করে করে জাস্ট তোমার একটা কার্ভ শেপ নিয়ে আসা হয়েছে। এবং আরেকটা হলো যে তোমার এরকম ডাটা পয়েন্ট গুলো যদি তুমি
স্ট্রেট লাইন দিয়ে জয়েন না করো, যেহেতু এখানে স্ট্রেট লাইন দুটো ডাটা পয়েন্টের মাঝখানে স্ট্রেট লাইন দিয়ে জয়েন করা হয়েছে, এজন্য এটাকে বলা হচ্ছে লিনিয়ার ইন্টারপোলেশন। আর যদি তুমি অন্য কোনো হায়ার অর্ডার ফাংশন দিয়ে, পলিনোমিয়াল বা অন্য কোনো কিছু দিয়ে যদি এটাকে জয়েন করো, স্প্লাইন হতে পারে, এরকম বিভিন্ন রকম ফাংশন আছে, তো সেগুলো দিয়ে যদি করা হয় তখন তোমার আসলে তোমার যেটা হচ্ছে সেটা হলো কার্ভি লিনিয়ার ইন্টারপোলেশন। তো আমাদের এই টপিকটা, এই এক্সপেরিমেন্টটা আসলে কার্ভ ফিটিং নিয়ে শুধু, তো আমরা এই কেসটা নিয়ে চিন্তা করব। ইন্টারপোলেশন আমরা আসলে আগের এক্সপেরিমেন্ট অলরেডি ডিসকাস করে ফেলেছি। তো আমরা যেটা টেকনিক অ্যাপ্লাই করবো সেটা হলো লিনিয়ার রিগ্রেশন, লিস্ট স্কয়ার রিগ্রেশনের এক টাইপ হলো লিনিয়ার রিগ্রেশন। তো এটার আমরা অ্যাকচুয়ালি পলিনোমিয়াল রিগ্রেশনও ওইখানেও আমরা যাব, পলিনোমিয়াল অ্যাপ্রোচেও আমরা আগাবো, এটা পরে আছে পলিনোমিয়াল রিগ্রেশন। সো লিনিয়ার রিগ্রেশন আসলে বলতে পারে একরকম পলিনোমিয়াল রিগ্রেশনেরই একটা, মানে ফার্স্ট অর্ডার পলিনোমিয়াল রিগ্রেশনেরই একটা কেস। তো আমরা এটা দেখলে আসলে আরো ক্লিয়ার হবে। তো এখানে যেটা বলা হয়েছে এক্সাম্পল কেসটা, যে তোমার একটা সেট অফ ডাটা দেওয়া আছে, বলা হয়েছে ফিট এ স্ট্রেট লাইন টু দ্য এক্স এন্ড ওয়াই ভ্যালুজ অফ টেবিল 1। মানে আগের থেকে তোমাকে স্ট্রেট লাইন দিয়ে বলে দেওয়া হয়েছে এই ডাটাটাকে ফিট করার ট্রাই করবা। এখন এইটা কিভাবে করবা সেটাই এখানে ডেসক্রাইব করা আছে, এবং এটা যদি তোমরা গো থ্রু করো খুবই সিম্পল। এখানে যে ডিরাইভেশন গুলা দেখানো হয়েছে, অ্যানালাইসিস গুলা, এটা মানে ভেরি সিম্পল অ্যানালাইসিস। যে বলা হয়েছে যদি তোমার এরকম এতগুলো ডাটা পয়েন্ট থাকে এবং এটাকে তুমি যদি এরকম একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন দিয়ে ফিট করার ট্রাই করো, তো তুমি এটা হলো স্ট্রেট লাইনের ইকুয়েশন। মনে করো তোমার বন্ধু তোমাকে এরকম একটা সেট ডাটা দিল, ডাটা দেওয়ার পর তোমাকে বললো যে এবার একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন দিয়ে ফিট করো। হ্যাঁ, তো এখন এগুলো হলো অ্যাকচুয়াল ডাটা পয়েন্ট, আর এটা হলো তোমার ইকুয়েশনের, যে ইকুয়েশন দিয়ে তুমি ফিট করার ট্রাই করছো। তো এখন এখানে আননোন আসলে কারা? আননোন হলো এই এ নট আর এ ওয়ান। এক্স তো ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, রাইট? এক্স তো তুমি এখান থেকেই নিতে পারো, এই x1 x2 x3 এগুলাকেই তো তুমি এক্স আকারে ইনপুট নিতে পারো। আর হলো তারপর এখান এই ফাংশনটা তোমাকে রিটার্ন করবে হলো ym। তো এখন তুমি মনে করো এ নট এ ওয়ান এর ভ্যালু তো আগের থেকে জানো না। তো তুমি যে, তো যদি তোমার জানা থাকতো তাহলে তোমার এখান থেকে তুমি যে ymটা পেতা, যদি এইগুলোকে ফিট করার পর তুমি যদি এ নট এবং এ ওয়ান এগুলো যদি তোমার যখন জানা থাকবে, তখন তো ইকুয়েশন চলে আসলো। তখন একটা থেকে এই এই তোমার যে গিভেন ভ্যালুজ, সেই গিভেন ভ্যালুজকে তুমি যদি তোমার ইকুয়েশন থেকে যদি মাইনাস করো বা সাবট্রাক্ট করো, তখন যে ভ্যালুটা পাবে সেটাই হলো এরর। অর্থাৎ আমি যদি বলি যে, আমি একটু হোয়াইট বোর্ডে ড্র করি, বোল্ড করো। আচ্ছা, আশা করি দেখতে পাচ্ছ। তো আমরা যদি চিন্তা করি যে তোমার হাতে যে ডাটা পয়েন্টগুলো দিয়েছে সেটা হলো স্ট্রেট লাইন। তোমার বন্ধু ধরো তোমাকে যে ডাটা পয়েন্টগুলো দিয়েছে, সে বলে দিয়েছে এরা মোটামুটি একটা স্ট্রেট লাইনের উপরে থাকার কথা, নট এক্স্যাক্টলি স্ট্রেট লাইনে থাকবে এরকম না, বাট স্ট্রেট লাইনের উপরে থাকবে। এখন একটা স্ট্রেট লাইন এটাকে দিয়ে এটাকে ট্রেনটাকে ফলো করানো যাবে। তো তুমি যে ইকুয়েশনটা ইউজ করছো সেটা হলো ym ইকুয়াল টু, আমাদের এখানে যেটা লিখেছি সেটাই আমরা লিখি, a নট প্লাস a1x, রাইট? a নট প্লাস a1x, এই ফর্মের একটা ইকুয়েশন। সো এটা একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন, বোঝা যাচ্ছে যে এটা স্লোপ a1 এবং এটা এখানে a নট কোন একটা পয়েন্টে ইন্টারসেক্ট করবে। তো এরকম একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন। তো এরপরে তোমার যেটা কি করতে হবে, যে দেখতে হবে যে আসলে তোমার স্ট্রেট লাইনের ইকুয়েশনটা কতটুকু ভালো তোমার এই গিভেন ডাটা সেটকে ম্যাচ করতে পারছে। তখন তুমি এই স্ট্রেট লাইন থেকে তো তুমি সবসময় এক একটা বিভিন্ন এক্স এর জন্য ওয়াই এর ভ্যালু পেতে পারো, রাইট? সো বিভিন্ন এক্স এর জন্য তুমি এই স্ট্রেট লাইন থেকে একটা করে ওয়াই এর ভ্যালু পাবাই। আর তোমার এখানে তো এই ভ্যালুগুলোই তোমার যে গিভেন ব্ল্যাক যে পয়েন্টস গুলো, সেখানে তো ওয়াই এর ভ্যালু x1 y1 জানাই আছে। তো এটার হলো x1 y1। আর এই পয়েন্টের x এর জন্য তুমি এই স্ট্রেট লাইন থেকে আরেকটা ভ্যালু পাবা, যেটাকে আমি যদি বলি x1, যেহেতু ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল এখানে সেমই x1ই হবে, আর এটা হলো যদি বলি y1 প্রাইম,
তাহলে এই y1 প্রাইম মাইনাস y1 এইটাই কিন্তু তোমার আসলে এরর, রাইট? এবং এভাবে আমরা প্রত্যেকটা পয়েন্টে কিন্তু এখানে তোমার স্ট্রেট লাইন কি দিচ্ছে আর এখানে তুমি যে গিভেন ডেটা তার মধ্যে যে ডিফারেন্স সেটা প্রত্যেকটা পয়েন্টেই তুমি কিন্তু আসলে ক্যালকুলেট করতে পারো। সো এখানে তোমার আলটিমেটলি টার্গেট থাকবে হলো যে এই এররটা যত মিনিমাইজ করা যায়, এইভাবে আমার স্ট্রেট লাইনের স্লোপটাকে এবং এখানে যে কোন জায়গায় ইন্টারসেক্ট করবে a1 এবং স্লোপ ax, স্লোপ a1 এবং ইন্টারসেক্টিং পয়েন্ট a0, এই দুইটাকে এমন ভাবে অ্যাডজাস্ট করা যেন এরকম প্রত্যেকটা ডাটা পয়েন্টের জন্য এররটা মিনিমাইজ হয়। সো এই বেসিক প্রিন্সিপালের উপর বেস করে তোমার এখানে এখানে একটা মডেল রিপ্রেজেন্ট করা হয়েছে লিনিয়ার রিগ্রেশন অ্যাপ্রোচ যেটা। তো এখানে দেখো কি করেছে ওরা, যেটা বলেছে যে মিনিমাইজ দ্য সাম অফ স্কোয়ার এরর্স। হ্যাঁ, তো এখানে যেটা একটা যে জিনিস দেখো যে এখানে কোনো ডাটা পয়েন্ট কিন্তু আমাদের স্ট্রেট লাইনের উপরে, আবার কোনো ডাটা পয়েন্ট স্ট্রেট লাইনের নিচে। সো এররটা কখনো পজিটিভ কখনো নেগেটিভ হচ্ছে, তাই না? তো বাট সো আমরা যদি সাম করে দেই, যদি স্কোয়ার না করে সাম করে দেই সবগুলা এররকে, তো এমনও হতে পারে যে ডাটা পয়েন্টগুলো অনেক দূরে দূরে আছে। মনে করো এমন কেস অ্যারাইজ করতে পারে যে এই পয়েন্ট ইভেনচুয়ালি এই পয়েন্ট এখান থেকে যতটুকু দূরে আছে এই ব্ল্যাক পয়েন্টটা, দেখো ইন্টারেস্টিং জিনিস হবে যদি ব্ল্যাক পয়েন্টটা এখানে থাকে আর এটা এখানে থাকে, এরকম যদি ইকুয়াল ডিস্টেন্সে উপর নিচ থাকে, ধরলাম খুবই খারাপ ফিট হয়েছে কিন্তু এই এরর পজিটিভ আর এই এরর নেগেটিভ, এবং ইভেনচুয়ালি এই পজিটিভ এরর গুলা নেগেটিভ এরর থেকে ঠিক সেম অ্যামাউন্ট দূরে আছে, তাহলে তুমি যদি সব এররকে জাস্ট যোগ করে দাও তাহলে এরর টোটাল এররের মান আসবে 0। অথচ চোখে দেখাই যাচ্ছে যে এখানে হলো খুবই খারাপ একটা ফিট হয়েছে যদি ডাটা পয়েন্টগুলো এখানে থাকে আর তোমার স্ট্রেট লাইনটা যায় হলো এখান থেকে। সো এই ঝামেলা দূর করার জন্য কি বলা হয়েছে যে না আমরা স্কোয়ার করে সাম করব। স্কোয়ার করে সাম করলে যেটা হবে, কখনো এরর নেগেটিভ হোক আর পজিটিভ হোক আমরা তো অলওয়েজ একটা পজিটিভ ভ্যালুই পাবো, স্কোয়ার তো আর কখনো নেগেটিভ হতে পারবে না। সো এই জিনিসটাই দেখো এখানে স্কোয়ার করে আমরা প্রত্যেকটা এররকে স্কোয়ার করে সাম করছি। তো এখন এই হলো আমাদের এরর সাম অফ স্কোয়ারস যেটা। তো এই সাম অফ স্কোয়ারটা মিনিমাইজ হোক সেটাই তো আমরা চাই। এটা মিনিমাইজ হওয়া মানে আমরা বলতে পারবো যে কার্ভ ফিটিংটা হলো সবচেয়ে ভালো হয়েছে। হ্যাঁ, তো এটাই। তো এখানে তাহলে এটাকে আমরা মিনিমাইজ কেমনে করবো? এই আমরা পুরানো যে কনসেপ্ট জানি যে ডিফারেন্সিয়েশন করে, সেই ডিফারেন্সিয়েশনের ভ্যালু আমরা যখন মানে আমরা যেভাবে একটা ফাংশনের মিনিমাম কন্ডিশন বের করি সেভাবেই করব। সেখানে আমরা এটাকে ডিফারেন্সিয়েশন করে তারপর আমরা বলেছি যে এটা যখন 0 হবে তখন হলো সবচেয়ে ছোট এরর হবে। তো সেটা ধরে এখানে ইকুয়েশন গুলা লিখা হয়েছে যে এখানে এখানে আমাদের আননোন কিন্তু দুটো, খেয়াল রেখো আমাদের কিন্তু আননোন হলো a0 আর a1। এটা আমি শুরুতেই বলেছি আমাদের আননোন অ্যাকচুয়ালি দুটো। তো এই দুটো আননোন জানার জন্যই তো আমি আসলে যা করার সব করছি, এই দুটো জেনে গেলেই তো আমার সবকিছু পাওয়া হয়ে গেল। তো তাহলে আমি যখন ডিফারেন্সিয়েশনটা করব এই আননোনের রেসপেক্টেই তো করব, এজন্য এখানে ডিফারেন্সিয়েশনটা কিন্তু a0 এবং a1 এর রেসপেক্টে করা হয়েছে। সো এটা করে আমি এই দুটো ফাংশন পাচ্ছি এবং এটা আসলে সিম্পল লিনিয়ার, এটা তো সিম্পল লিনিয়ার ইকুয়েশন। এখানে হলো আমার সেকেন্ড অর্ডার আছে। তো তাই ইকুয়েশন গুলাকে আমি সাজিয়ে দেখো এর পরে যেটা করা হয়েছে এই ফর্মে নিয়ে আসা যায়। হ্যাঁ, তো দেখো ওইখানে স্কোয়ার থাকলেও আসলে কোনো ম্যাটার করে না, কারণ আমার আননোন তো হলো a0 আর a1। মানে অনেকে ভাবতে পারে যে এটাতে এখন স্কোয়ার চলে আসছে, বাট ডাজন্ট ম্যাটার, আমার আননোনের রেসপেক্টে কিন্তু দিস ইজ আ লিনিয়ার ইকুয়েশন, সিম্পলি লিনিয়ার ইকুয়েশন যেখানে দুইটা ইকুয়েশন আছে, দুইটা আননোন আছে। আননোন হলো আমাদের a0 এবং a1, আর বাকি সবই কিন্তু আমার জানা। n হলো আমার নাম্বার অফ পয়েন্টস, কতগুলো পয়েন্ট আমার এখানে তোমাকে দেওয়া হয়েছে। যেমন এক্সাম্পল 1 এর জন্য নাম্বার অফ পয়েন্টস হলো 7, রাইট? তারপর হলো সাম অফ xi, সাম অফ xi মানে হলো আসলে যে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল আছে তাদের সাম। সাম অফ yi মানে হলো গিভেন যে ইন্ডিপেন্ডেন্ট ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল আছে তাদের সাম। অর্থাৎ আমি যে ছবিটা আঁকছিলাম সেই ছবির এই কালো পয়েন্টগুলো, এই পয়েন্টের x1 ভ্যালুগুলোর সাম হলো সাম অফ xi, আর এখানের y1 ভ্যালুগুলোর y ভ্যালুগুলোর মানে কালো ডাটাগুলোর y যে করেসপন্ডিং ভ্যালু আছে তাদের সাম হলো সাম অফ yi। ঠিক আছে, তো এটা তো সবই আমাদের দেওয়া আছে, x1 y1 x2 y2 এগুলো তো আমাদের হাতে দেওয়া আছে। তো আমি তো এই ভ্যালুগুলো সবই জানি, এখানে কোনো কিছুই আননোন না। তাহলে আমার এখানে সাম অফ xi জানা, সাম অফ yi জানা, এখানেও এটাও জানা, এটা তো একই জিনিস। সাম অফ xi স্কোয়ারও তো জানতে পারবো, কোনো ব্যাপার না, কারণ আমার xi জানা আছে, এটাকে স্কোয়ার করে সাম করে এখানে আমি বসাতে পারবো। আর এটা হলো xi আর yi গুণ করে সাম করলে যেটা পাই।
ঠিক আছে, তাহলে এখানে দেখা যাচ্ছে আলটিমেটলি আসলে দুটো জাস্ট লিনিয়ার ইকুয়েশন, দুটো আননোন আছে। সো এরপর এই ইকুয়েশন সলভ তুমি যেভাবে খুশি করো। এখানে যেটা করেছে দুটো ইকুয়েশনের জন্য তো আসলে চাইলে আমরা একটু নাড়াচাড়া করে এ নট আর এ ওয়ান কি এভাবে লিখে ফেলতে পারি, বাট আসলে এটা করার চেয়ে আমরা তো আরো ভালো অ্যাপ্রোচ জানি। ম্যাট্রিক্স অ্যাপ্রোচ দিয়ে তোমরা এখন লিনিয়ার ইকুয়েশন সলভ করতে পারো। একদম 1 নাম্বার এক্সপেরিমেন্টে তোমাদেরকে যেমন সার্কিট সলভ করতে দিয়েছিলাম, 4টা বা 5টা মেশ ইকুয়েশন হয়, সেখানে তোমরা লিনিয়ার ইকুয়েশন দিয়ে সার্কিটের ওই লিনিয়ার ইকুয়েশনের সলভ করে কারেন্ট ভোল্টেজ বের করতে। তো এখানেও তো তোমার লিনিয়ার ইকুয়েশন আছে, এখানে ম্যাট্রিক্স অ্যাপ্রোচেই করতে পারো। ম্যাট্রিক্স অ্যাপ্রোচের কথা বলছি কেন, কারণ হলো এমনও হতে পারে আমাদের একটু পরের প্রবলেমে আসলে দেখবা, যেখানে হলো তোমার হায়ার অর্ডার পলিনোমিয়াল, মানে এটা তো হলো ফার্স্ট লিনিয়ার ইকুয়েশন ইজ অ্যাকচুয়ালি ফার্স্ট অর্ডার পলিনোমিয়াল। তুমি যদি হায়ার অর্ডার পলিনোমিয়ালের দিকে যাও তখন আসলে তো তোমার ইকুয়েশন 2টার জায়গায় 3টা 4টা বাড়তে থাকবে। তখন কি তুমি এরকম এক্সপ্রেশন আনতে পারবে? এই এক্সপ্রেশন এরকম এক্সপ্রেশন এনে তো করা ঝামেলা। তো তুমি ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন দিয়ে আসলে সব যে কোনো সংখ্যক ইকুয়েশনই সলভ করতে পারো, লিনিয়ার ইকুয়েশন। সো ম্যাট্রিক্স দিয়ে তোমরা করবা। তো তাহলে যেটা দাঁড়াচ্ছে, ওরা ওরা এখানে যে কোডটা দিয়েছে তারা কিন্তু এই কোডটাতে কিন্তু এই ইকুয়েশন দিয়ে সলভ করা হয়েছে। সো এটা আমরা কোডটা একটু পরে এখানে দেখব। তো এই পর্যন্ত তাহলে যাই, তা এখানে এটা করে আমরা ফাইনালি এ নট এ ওয়ান পেয়ে গেলাম, এবং এটাই হলো আমাদের রেজাল্ট। তো এখানে দেখো যে এক্সাম্পল প্রবলেমটা তোমাদের দেওয়া আছে, এই ডাটা সেট দেওয়া আছে এবং বলা হয়েছে এ নট এবং এ ওয়ান বের করো, এবং আনসারটাও দেওয়া আছে, এবং এখানে নিচে কোডটা দেওয়া আছে। ঠিক আছে, তো আমি কোডটা লিখে রেখেছি, তোমাদের সাথে একটু দেখাই, শেয়ার করি এখানে। আশা করি তোমরা দেখতে পাচ্ছ এক্সপেরিমেন্ট 2 এর যে এক্সাম্পলটা আমরা ডিসকাস করছিলাম সেটার কোডটা। হ্যাঁ, তো এখানেই কোডটা আছে। তো আমি যেটা করেছি, আচ্ছা আমি একটু একটা জিনিস একটু বলে নিই এখানে। কোডের মধ্যে তোমাদের এখানে যদি এই কোডটাকে কপি করে তোমরা রান দাও, দেখবে এখানে ইনপুট ম্যানুয়ালি দেওয়ার অপশন রেখে, মানে তুমি রিয়েল টাইমে দেওয়ার অপশন রেখেছে। সো এখানে তুমি অ্যাকচুয়ালি আমি যে সেই লাইনটা কপি করে পেস্ট করি, তোমরা হয়তো বা অলরেডি ইনপুট ফাংশনটা কেউ কেউ পরিচিত আছো, কারণ আমাকে অ্যাসাইনমেন্ট 1 এর জন্য কয়েকজন কোয়েশ্চেন করেছিল যে ইনপুট কি আমরা সরাসরি এভাবে কমান্ড প্রম্পটে দিব নাকি অ্যারে দিয়ে দিব। সো তার মানে আমি ধরে নিয়েছি কয়েকজন জানো, বাট যদি না জেনে থাকো অন্যরা, তো আমি এটা আবার দেখাচ্ছি। ইনপুট ফাংশনটা নতুন হতে পারে তোমাদের জন্য। এটা দেখো, এটা কিছুই না, এটা হলো তোমাকে রিয়েল টাইমে তুমি কমান্ড প্রম্পটে যে তুমি ইনপুট দেওয়ার মতো অনেকটা। আমি এই লাইনটাকে কপি করেছি। হ্যাঁ, হাউ মেনি পয়েন্টস, এখানে এন ইনপুট, এখানে ভিতরে টেক্সট আসলে এটা ইনসিগনিফিকেন্ট, এখানে তুমি কিছু না লিখলেও হতো। সো এই রানটা দিলে হাউ মেনি পয়েন্টস, এরপর তোমার ইনপুটের জন্য সে ওয়েট করবে। সো এটা না দেওয়া পর্যন্ত কিন্তু কোড রান করবে না। মানে সে কিন্তু এখন দেখো কমান্ড প্রম্পটের কিন্তু কার্সর এখানে ব্লিঙ্ক করছে, সে কিন্তু এই নেক্সট লাইনে যায়নি। সো তোমাকে একটা ভ্যালু দিতে হবে, কতগুলো পয়েন্ট তোমাকে ইনপুটে দিবা। এখানে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আগের টেবিলটাতে 7টা পয়েন্ট ছিল। সো তোমাকে এখানে n এর ভ্যালু 7 দিতে হবে। সো এখন n = 7 এখানে হয়ে গেছে। আমি আমার স্ক্রিনটাকে ক্লিয়ার করি, ওয়ার্ক স্পেসটা ক্লিয়ার করি। আচ্ছা, এখন ওয়ার্ক স্পেসে কিছু নেই, আমি আবার একই জিনিসটা দেখাই। n ইনপুটস, n এর মান জানতে যাচ্ছে, আমি লিখলাম 7, সে n এর ভ্যালু এখানে 7, ওয়ার্ক স্পেসে দেখো 7 চলে আসছে, n = 7 করে ফেলছে। ঠিক আছে, তো তারপরে তোমার কোডে যেটা চেয়েছে যে এই ফর লুপটা দিয়ে তোমাকে আবার ইনপুট দিতে বলেছে। ঠিক আছে, ফর i = 1 থেকে n, মানে 7টা ডাটা পয়েন্ট তোমাকে x এর জন্য 7টা, y এর জন্য 7টা ভ্যালু ইনপুটে দিতে হবে। তার মানে তোমাকে 14 বার ইনপুট দেওয়া লাগবে। আসলে x এর ভ্যালু 7 বার ইনপুটে দেওয়া লাগবে, y এর ভ্যালু 7 বার ইনপুটে দেওয়া লাগবে। এবং এটা তুমি যদি লুপ এই কোডটা লিখে রান দাও, তোমাকে কিন্তু ইনপুট না দেওয়া পর্যন্ত ও কিন্তু কোড এক্সিকিউট করবে না, কারণ সে এই জায়গাতেই থেমে থাকবে। প্রথমে এই জায়গাতে n এর ভ্যালু 7 দিলে, তারপর ফর লুপে যখন ঢুকবে, প্রথমে তোমাকে খেয়াল করে x দিতে হবে ইনপুটে, তারপর y দিতে হবে। সো এটা একটু কেয়ারফুলি দিবা যদি তোমরা এই কোড এক্সিকিউট করো। সো এই টেবিল থেকে দেখে দেখে ইনপুট দেওয়া। তা আমি যেটা করেছি, এটা তো আসলে অপশনাল, এটার সাথে আসলে কার্ড ফিটিং এর কোনো সম্পর্ক নেই। এটা জাস্ট তোমাদের ইনপুট ফাংশনটা শেখানোর জন্য এটা দেখানো হয়েছে। সো আমি যেটা করেছি, আমাদের তো টেবিলে দেওয়াই আছে, আমি জাস্ট ভ্যালুগুলো সরাসরি লিখেই রাখছি এখানে। সো n = 7 লিখে রেখেছি, x এর মান 1 থেকে 7 হয় লিখে রেখেছি, আর y এর ভ্যালু যেটা যেটা আছে সেগুলো লিখে রাখছি। ঠিক আছে, তো এই হলো আমাদের আসলে ডাটা সেট। সো তোমার বন্ধু তোমাকে এই ডাটা সেটটা দিয়েছে, x এর ভ্যালু এত, y এর ভ্যালু এত। এইবার এটাকে তুমি লিনিয়ার ইকুয়েশন দিয়ে ফিট করো।
তো এই ফিটিং এর কাজটা কিভাবে করা হয়েছে, ওই যে আমরা ইকুয়েশন একটু আগে দেখলাম, ওই ইকুয়েশন গুলাই দেখো এখানে জাস্ট লেখা হয়েছে। দেখো সাম অফ এক্স, সাম অফ ওয়াই, সাম অফ এক্স আই, সাম অফ এক্স এক্স স্কোয়ার, মানে ওই যে আমরা যে এখানে যে জিনিসগুলো লিখে রেখেছিলাম, সাম অফ এক্স আই বের করতে হবে, সাম অফ এক্স আই স্কোয়ার বের করতে হবে, সাম অফ এক্স ইন্টু ওয়াই বের করতে হবে, এইগুলা করে এখানে তোমার এই এক একটা আলাদা আলাদা ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করে রাখছে এবং এটা লুপ চালিয়ে ওরা করেছে। হ্যাঁ, তো এরপর ওই যে যেটা বলছিলাম যে এখানে যে ইকুয়েশনটা আছে সেই ইকুয়েশন অনুসারে a1 এবং a0 কে এই ইকুয়েশনটা লিখলেই আসলে চলে আসবে a1 এবং a0 এর মান। এবং এখানে দেখো এই যে ইকুয়েশনটা এখানে লেখা আছে, আমি হাইলাইট করে দিচ্ছি, যে ইকুয়েশনটা ওরা দেখালো সেই ইকুয়েশনটাই দেখো এক্স্যাক্টলি ওই জিনিসটা এখানে লিখে রেখেছে। ওকে, তো এটা রান করলে অটোমেটিক্যালি তোমার বাকি জিনিসটা হলো প্লট করা, প্লট করে তোমাকে এখানে শো করবে। তো আমি প্রথমে এটা করেছি, তো আমি এটা এখানে যদিও কমেন্ট করে রাখছি, তো প্রথম পার্টটা আমি এখানে আগে রান করে দেখাই, তারপর ওটাকে দেখাচ্ছি। হ্যাঁ, সো দেখো আমি এক্স্যাক্টলি ওদের কোডটাই রান দিচ্ছি, রান দিলে রেজাল্ট কিরকম আসবে। এই যে a1 এবং a0 এর ভ্যালু এখানে শো করছে 0.8392 আর a0 এর ভ্যালু হলো 0.0714। ওকে, এবং ফাইনালি যেটা প্লট করে ওরা দেখালো যে এটা হলো এই যে সিম্বলগুলা, নীল রঙের সিম্বল দেখতে পাচ্ছ, সেই নীল রঙের সিম্বলগুলা হলো তোমার গিভেন ডেটা পয়েন্টস। হ্যাঁ, নীল রঙের গুলো, আর লালটা হলো তোমার স্ট্রেট লাইনের ইকুয়েশন। সো এখানে দেখে মনে হচ্ছে এটা তো ফিটটা ভালো হলো না, কারণ স্ট্রেট লাইনটা তো অনেক মানে একটা ডাটা পয়েন্ট কেউ টাচ করেনি। সো এটা দেখে তোমার বন্ধু বলতে পারে যে না, এটা এর চেয়ে ভালো ফিট লিনিয়ার ইকুয়েশন দিয়ে তো করা যাওয়া উচিত, কারণ এখানে কোনো ডাটা পয়েন্টকে টাচ করেনি। আমি তো চাইলে মানে এখানে তো অন্যভাবে কয়েকটাকে ডাটা পয়েন্টকে টাচ করে হতেই পারতো। সো বাট এখানে তোমার যুক্তি হবে যে না, আমি তো এখানে মিনিমাম এরর যে মিনিমাম হয় সেই কন্ডিশন ফুলফিল করেই তো করেছি। তুমি হয়তো বা তোমার বন্ধু হয়তো বা এটাকে বলতে পারে যে ডাটাটাকে এভাবে ফিট না করে আহ এভাবে ফিট করলে তো সে অ্যাটলিস্ট দুইটা পয়েন্টকে টাচ করতো, কিন্তু সেটা করলে দেখা যেত এরর এত বেশি, বাকি পয়েন্টগুলো এত বেশি দূরে থাকতো যে এরর অনেক বেশি আসতো। ঠিক আছে, সো কোনোভাবেই তুমি যেভাবে করেছো সেটা দেখে চোখে দেখে মনে হতে পারে যে এটা তো অনেক পয়েন্টকে টাচ করছে না, বা অনেক পয়েন্ট না, এখানে কোনো পয়েন্টকেই টাচ করেনি, মনে হতে পারে যে এখানে এটা তো আসলে ভালো ফিট হলো না। বাট ম্যাথমেটিক্যালি ইউ ক্যান প্রুভ দ্যাট নো, ইট ওয়াজ ডান বাই মিনিমাইজিং দ্য এরর, মানে এররকে সবচেয়ে মিনিমাম করে তারপরেই আমি এই ইকুয়েশনটা পেয়েছি। এবং স্ট্রেট লাইন দিয়ে এটাকে যদি আমি ফিট করার ট্রাই করি এই ডাটা সেটকে, এর চেয়ে বেটার ফিট আসলে স্ট্রেট লাইন দিয়ে পাওয়া সম্ভব না। ঠিক আছে, তো এটা হলো তোমাদের এখানের কোড অনুসারে আমি রান করলে যা পাই সেটা। আর বলো, কারো কোয়েশ্চেন থাকলে, বলতে পারো। আচ্ছা, এরপর আমি যেটা করেছি ম্যাট্রিক্স ক্যালকুলেশন দিয়ে করেছি আর কি, যেটা বলছিলাম যে স্ট্রেট লাইনের তোমার লিনিয়ার ইকুয়েশন তো ম্যাট্রিক্স দিয়েও সলভ করা যায়, দুটো আননোন দুটো লিনিয়ার ইকুয়েশন। সো আমি জাস্ট সিম্পলি ওই যে ইনভার্স যেভাবে তোমরা করো 1 নাম্বার এক্সপেরিমেন্টে যেভাবে আমরা করেছিলাম সেভাবে করে যদি রান দাও একই জিনিসই আসবে, রেজাল্টও সেম আসবে। সো এখানে আমি যেটা করেছি a0 এর ভ্যালু হলো এই ম্যাট্রিক্সের ফার্স্ট এলিমেন্ট, আর a1 এর ভ্যালু হলো ম্যাট্রিক্সের সেকেন্ড এলিমেন্ট। সো দেখো যে এখানে ওয়ার্ক স্পেসে a0 এবং a1 এরা চলে আসছে 0.0714, a1 এর ভ্যালু 0.8393, এক্স্যাক্টলি সেম ভ্যালুই আসছে ম্যাট্রিক্স ক্যালকুলেশন করলে, কোনো ঝামেলা নেই। বাট সুবিধা হলো যে ম্যাট্রিক্স ক্যালকুলেশন করলে তোমাকে যখন তুমি হায়ার অর্ডার ইকুয়েশন সলভ করবা তখন কিন্তু এটা একটা জেনারেল ফর্মুলেশন হয়ে গেল। সো তখন এটাই এখন আমরা নেক্সট যে টপিক সেটা দেখব, পলিনোমিয়াল রিগ্রেশন। হ্যাঁ, সো লিনিয়ার রিগ্রেশন নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে থাকলে বলতে পারো, তাহলে আমি পলিনোমিয়াল রিগ্রেশনে চলে যাচ্ছি। আচ্ছা, তো পলিনোমিয়াল রিগ্রেশনে আমরা একটু আগে দেখলাম যেটা লিনিয়ার রিগ্রেশন, সেটাতে কিন্তু ছিল হলো দুটো টার্ম, ym ইকুয়াল টু a0 প্লাস a1x, এই টার্মটা ছিল না। এখন পলিনোমিয়াল রিগ্রেশন বলছে যে না, আমি হায়ার অর্ডারের টার্ম ইউজ করব, এক্স স্কোয়ার টার্ম ইউজ করব, এবং তখন একটা অ্যাডিশনাল কোএফিশিয়েন্ট a2 আসছে। হ্যাঁ, এবং চাইলে কিন্তু আমরা আরো হায়ার অর্ডারের পলিনোমিয়াল দিয়েও বিভিন্ন ডাটা সেটকে ফিট করতে পারি,
যেমন চাইলে আমি a3x³ যেতে পারতাম, সেক্ষেত্রে আমার আননোন হতো 1 2 3 4। সো আগের বেলায় তো এখানেও আমি ওই একই কনসেপ্ট ইউজ করবো, আমি এররকে মিনিমাইজ করার চেষ্টা করব কার্ভ ফিটিং করার জন্য, এবং ওই এরর মানে আমাদের জন্য হলো স্কোয়ার এরর, রাইট? সো স্কোয়ার এরর আমরা স্কোয়ার এররটা এখানে বের করা হয়েছে, সাম অফ স্কোয়ার করে তারপরে আমরা মিনিমাইজ করার জন্য ডিফারেন্সিয়েশন করছি, এবং এখানে যেহেতু তিনটা আননোন, সো আমাদেরকে তিনটা ডিফারেন্সিয়েশন করতে হবে, a0 এর রেসপেক্টে, a1 এর রেসপেক্টে, a2 এর রেসপেক্টে। তিনটা ডিফারেন্সিয়েশন করার পর এদেরকে জিরোর সাথে ইকুয়েট করে আমরা এখন তাহলে ইকুয়েশন পাচ্ছি হলো তিনটা, a0 a1 a2, এই তিনটা ভ্যারিয়েবলের জন্য তিনটা ইকুয়েশন। সো তিনটা ইকুয়েশন, তিনটা আননোন, এটাকে সলভ করব। সো এই জায়গাতে দেখো তোমার ম্যাট্রিক্স ইকুয়েশন, ম্যাট্রিক্স প্রসেসটা কাজে লাগবে না হলে তোমাকে এখানে ওই এই পাশ থেকে ওই পাশে সরিয়ে একটাতে আরেকটা বসিয়ে অনেক বড় একটা এক্সপ্রেশন চলে আসবে। সো এটা হাতে করার তো কোনো মানে নেই। সো এখানে যদিও এখানে ওরা এই জন্য লিখে দিয়েছে a0 a1 a2 ক্যান বি ক্যালকুলেটেড ইউজিং ম্যাট্রিক্স ইনভার্সন। সো ওইটাই ওরা এখানে রেকমেন্ড করেছে, ম্যাট্রিক্স ইনভার্সন টেকনিকে তুমি ইজিলি ইকুয়েশন সলভ করে ফেলতে পারো। ঠিক আছে? তো এটা দিয়ে তোমাদের এই সেকেন্ড অর্ডার পলিনোমিয়াল দিয়ে এই ডাটা সেটটাকে ফিট করতে বলা হয়েছে, এবং এখানে দেখা যাচ্ছে যে তিনটা ভ্যালু আসবে a0 a1 a2। এভাবে তুমি হায়ার অর্ডার পলিনোমিয়াল দিয়েও বিভিন্ন রকম ফিট বলতে পারে, এবং সেই ক্ষেত্রে জাস্ট তোমার হলো এখানের এই ইকুয়েশনের সংখ্যা বাড়তে থাকবে, সো ওই অনুসারে তোমাকে কোডকে আপডেট করতে হবে। ঠিক আছে? তো এটা গেল হলো তোমাদের লিনিয়ার ইকুয়েশন দিয়ে ডাটা সেটকে ফিট করা। তো এখন এমন হতে পারে যে তোমাকে যে ডাটা সেটটা দেওয়া হয়েছে সেই ডাটা সেটটা আসলে লিনিয়ার ট্রেন্ড ফলো করে না, বা লিনিয়ার ট্রেন্ড তোমার ওইটা আসলে ফলো করার কথা না, অথবা এটাকে আসলে ফিজিক্যাল ঘটনাটাকে যদি ব্যাখ্যা করতে চাও সেটা সেক্ষেত্রে তোমার লিনিয়ার ইকুয়েশন দিয়ে আসলে এটাকে রিপ্রেজেন্ট করা যাবে না। তো যেমন ধরো তোমাকে বলা হলো যে, এক্সাম্পল যদি দেই, তোমার ধরো তোমার একটা কোনোভাবে একটা সিস্টেম আছে, যে সিস্টেমে ভেলোসিটি আর কাইনেটিক এনার্জি, এই ডাটা সেটগুলোকে তোমাকে দেওয়া আছে। আচ্ছা, এই ডাটা সেটটা দিয়ে তোমাকে বলা হলো যে তুমি এখন আমাকে বলো এই ভেলোসিটি এবং কাইনেটিক এনার্জির যে রিলেশন, মানে এই ডাটা সেটটা দেখে এমন কোনো এক্সপ্রেশন কি বের করা যায় যেটা দিয়ে ভেলোসিটি এবং কাইনেটিক এনার্জির মধ্যে রিলেশন আমি প্রেডিক্ট করতে পারি, একটা জেনারেল এক্সপ্রেশন, জেনারেল ফর্মুলেশন, যেটা আমি শুধু এই ডাটা সেটের জন্য না, আমি যে কোনো জায়গায় ওই ইকুয়েশনটাকে অ্যাপ্লাই করতে পারবো। হ্যাঁ, তো প্রথমে তোমার কাজ হবে হলো এই ডাটা সেটটাকে বসানো। হ্যাঁ, সো তুমি মনে করো ডাটা সেটটাকে বসালে এরকম একটা ট্রেন্ড তুমি পেলা। তো এইটাকে তুমি যদি এখন ফিট করার ট্রাই করো, তুমি তো জানো না, আগের থেকে যদি না জানো যে এটা কি ধরনের ফিট হবে, ধরো তুমি চোখে আন্দাজে দেখে মনে হচ্ছে যে এটা তো লিনিয়ার ইকুয়েশনের মতো লাগছে না। হ্যাঁ, সো সেক্ষেত্রে তুমি কিভাবে আগাবে? হ্যাঁ, তো এই ক্ষেত্রে একটা তোমার এই জায়গাতেই হলো যে তোমার ফিজিক্যাল, তোমার হয় হয় তোমার এক্সপেরিমেন্ট থেকে ইন্টুইশন, বা ফিজিক্স থেকে, বা তোমার থিওরিটিক্যাল নলেজ থেকে তোমাকে ইন্টুইশন নিতে হবে যে আচ্ছা আমি কোন ইকুয়েশনের বেসিসে এখানে আগালে সবচেয়ে ভালো হবে। হ্যাঁ, তো এখন কেউ মনে করে বললো যে আমি যদি সবচেয়ে হাইয়েস্ট অর্ডারের পলিনোমিয়াল দিয়ে অ্যাপ্লাই করলে আসলে সবচেয়ে ভালো ফিট করা যাবে, নট নেসেসারিলি। মানে দেখতে লিনিয়ার না হলে যে আমি হায়ার অর্ডার পলিনোমিয়াল, মানে যত বেশি হাই অর্ডার পলিনোমিয়াল দিয়ে ফিট করা ট্রাই করবো, এটা তো ফিট করবেই, বাট ওইটাতে দেখা যাবে যে তুমি আসলে কোনো ফিজিক্যাল যে ঘটনাটা সেটার কোনো অ্যাকচুয়াল রিপ্রেজেন্টেশন পাবা না। হ্যাঁ, তো এখন আমরা যদি আগের থেকেই জানি যে কাইনেটিক এনার্জি আর ভেলোসিটির মধ্যে যে রিলেশনটা, সেই রিলেশনটা আসলে এই ফর্মের হবে, যেটা আমাদের অ্যাকচুয়ালি জানা একটা জিনিস, তাহলে কিন্তু তুমি বলতে পারো যে আচ্ছা আমি তাহলে এটাকে ফিট করব হলো y = a x², এই ফর্মের একটা ইকুয়েশন দিয়ে। সো এই ফর্মের ইকুয়েশন দিয়ে তুমি যদি ফিট করো, দেখা গেল যে আসলেই খুব ভালো ফিট হয়ে গেল, এবং সেখান থেকে তুমি a একটা ভ্যালু পেলা, এবং এইরকম এই a ভ্যালুটা পরে দেখা গেল যে এই জিনিসটার ভেলোসিটি এবং কাইনেটিক এনার্জি মাপা হচ্ছিল সেই জিনিসটার মাসের অর্ধেক, ইভেনচুয়ালি এটাই দেখা গেল। সো তাহলে এইখান থেকে আমরা ফিজিক্যাল ইনসাইট পাচ্ছি যে আসলে এই যে এক্সপেরিমেন্টাল সেট অফ ডাটা, সেই ডাটা সেটটাকে আমি যখন একটা এরকম একটা ইকুয়েশন দিয়ে ফিট করে
সব সময় যে কোনো সেট অফ ডাটা, এই ভেলোসিটি কাইনেটিক এনার্জি রিলেশনে সব সময় যে কোনো সেট অফ ডেটাকে আমি ফিট করে যদি দেখি যে a ইকুয়াল টু হাফ m আসছে, তখন আমি আসলে কমেন্টই করে ফেলতে পারি যে তার মানে আসলে কাইনেটিক এনার্জি এবং ভেলোসিটির মধ্যে এইরকম একটা রিলেশনই আমি প্রপোজ করতে পারি। এটা একটা জেনারেল এক্সপ্রেশন। সো এটা হলো একটা এক্সাম্পল ফিজিক্যাল ফেনোমেনাকে কিভাবে কার্ভ ফিটিং ডেসক্রাইব করা যেতে পারে। তো এখানে তার মানে একটা জিনিস তার মানে দাঁড়াচ্ছে যে আমাদের ফিজিক্যাল অবজারভেশন সেগুলা যে সব সময় লিনিয়ার হবে এটা খুবই রেয়ার, মানে লিনিয়ার হবে, অনেক কিছু লিনিয়ার ট্রেন্ড শো করে বাট লিনিয়ার নাও হতে পারে। হ্যাঁ, এবার এটাই একটা খুব সহজ এক্সাম্পল। এই জিনিসটাই এখানে ডিসকাশনে আছে যে নন লিনিয়ার রিলেশন। সো নন লিনিয়ার রিলেশন মিন যে কোনো কিছু যেটা আসলে লিনিয়ার আমাদের স্ট্রেট লাইনের ইকুয়েশনকে বেসিক্যালি ফলো করছে না, যেমন এই রিলেশনটাই। সো এই রিলেশনটাকে যদি আমরা কার্ভ ফিটিং করতে চাই তখন আমরা কিভাবে আগাবো? হ্যাঁ, তো সবচেয়ে সহজ অ্যাপ্রোচ তো আসলে লিনিয়ার মেথডে আগানোই। তো এখানে যে টেকনিকটা বলা হয়েছে সেটা বেশ ভালো একটা বুদ্ধি, যে তুমি যদি কোনো ইকুয়েশন তোমাকে যদি বলা থাকে যে ইকুয়েশনটা এই ফর্মের হবে নন লিনিয়ার, এটা অবশ্যই একটা নন লিনিয়ার ইকুয়েশন, যে এখানে দেখো a ইন্টু ই টু দি পাওয়ার এক্স এই ফর্মে আছে, আবার এখানে আছে হলো a ইন্টু এক্স টু দি পাওয়ার সামথিং, এই দুইটাই নন লিনিয়ার ইকুয়েশন। যদি এই ফর্মে থাকে তাহলে একটা সহজ অ্যাপ্রোচ হলো আমি এটাকে লিনিয়ারাইজ করতে পারি লগ অ্যাপ্লাই করে, ফর এক্সাম্পল যদি পাওয়ার আকারে থাকে। ঠিক আছে, এটা জাস্ট একটা এক্সাম্পলের কথা বলা হচ্ছে। সো সেক্ষেত্রে আমি এটাকে লিনিয়ার করার জন্য দেখো এখানে যে কেসটা দেখানো হয়েছে যে তোমার এই ইকুয়েশনটাকে, যেমন এই ইকুয়েশনটা অ্যাকচুয়ালি এই ইকুয়েশন 3 তে তুমি যদি দুই পাশে লন অ্যাপ্লাই করো, লন y লন a1 প্লাস b1 x, অর্থাৎ তুমি y ইকুয়াল টু a1, মানে তোমার হাতে দেওয়া ছিল হলো যে ডাটা সেট, সেই ডাটা সেট ছিল হলো x আর y, এই ডাটা সেট তোমার বন্ধু তোমাকে দিয়ে দিয়েছে, দিয়ে x1 y1 বা আমি এভাবে লিখি x2 y2 এরকম n সংখ্যক ডাটা সেট তোমার হাতে বন্ধু দিয়ে দিয়েছে, এবং তোমাকে বললে এই ইকুয়েশন দিয়ে ফিট করে দেখো কি কি ভ্যালু আসে, a1 এবং b1 এর ভ্যালু কি আসে। এন্ড তুমি মনে করো তোমার কাছে ধরো কোড লেখা আছে হলো লিনিয়ার রিগ্রেশনের ইকুয়েশন, কারণ এটার জন্য আবার নতুন করে কোড লিখবা। তো তুমি চিন্তা করলে আচ্ছা আমি যদি এইটাকে লন অ্যাপ্লাই করি, লন অ্যাপ্লাই করলে এটাতে দেখতে এরকম একটা লিনিয়ার ইকুয়েশন চলে আসে, যেখানে হলো x হলো ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল থাকবে আর ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল হবে লন y, রাইট? তো এখান থেকে তাহলে আমি যে লন a1 পাবো এবং b1 পাবো, সেখান থেকে তো আমি a1 আর b1 কে বের করে ফেলতে পারি। ঠিক আছে, তো তাহলে তুমি কি করলা, তুমি একটা বুদ্ধি খাটালা যে আচ্ছা ও আমাকে যে ডাটাগুলো দিয়েছে সেই ডাটা থেকে আমি y গুলোকে নিব, y1 y2 y3 এদেরকে নিব, নিয়ে আমি এদের লন নিয়ে নিব, অর্থাৎ লন y1 লন y2 লন y3 এদের এরকম বানিয়ে ফেলবো, এরকম করে আমি লন y4 বানিয়ে ফেলবো। বানানোর পরে আমি যেটা করব, এই লন y এর x এর রেসপেক্টে লন y কে আমি ফিট করা ট্রাই করব, লিনিয়ার ফিট করব। সেটা যদি করি তাহলে আমি আসলে এই ইকুয়েশনের ভ্যালুগুলো সব পেয়ে যাব। এই জিনিসটা করলে আমি এই ইকুয়েশনের লন a1 এবং b1 x টা পেয়ে যাব, রাইট? সো তার মানে তোমার কাজ তাহলে খুবই সহজ হয়ে গেল, তোমার কোডে কোনো চেঞ্জ করতে হবে না, শুধু তোমাকে যে ডাটা সেট দেওয়া আছে সেই ডাটা সেটের এই ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল গুলোকে লন নিয়ে সেই লন ফর্মের তারপর যে ডাটা সেটটাকে তুমি পাচ্ছ সেই ডাটা সেটটাকে তুমি ফিট করার ট্রাই করবা উইথ রেসপেক্ট টু এক্স। সেটা করলেই তো তোমার এই ইকুয়েশন অনুসারে, এই 3 নম্বর ইকুয়েশন অনুসারে ফিট হয়ে যাবে, রাইট? সো এটা হলো আমাদের যদি কোনো প্রবলেম দেওয়া হয় যেটা এই ফর্মে আছে, সেটা হলো এটার বেলায় গেল। আর যদি কোনো একটা ডাটা সেট দেওয়া হলো যেটা দিয়ে তোমার বলা হলো যে এবার এই ইকুয়েশন দিয়ে ফিট করে দেখো তো কি আসে a2 এবং b2 এর ভ্যালু। সো এটার বেলাও সিমিলারই অনেকটা অ্যাপ্রোচ, যে তুমি যদি লন নাও বা লগ নাও ম্যাটার করে না, তুমি নিয়ে এরকম একটা ফর্ম পেলা। সেই ক্ষেত্রে দেখো যে তোমার এই পাশে লগ আছে, লগ y, এই পাশে লগ x আছে, আর তোমার জানা লাগবে হলো b2 এবং log a2, এই দুইটা জেনে গেলেই তো তুমি y ইকুয়াল টু তোমার a2 e টু দি পাওয়ার b2 x, এখানে সব ভ্যালু জেনে যাচ্ছে। সো তাহলে তোমাকে যে সেট অফ ডাটা x1 y1 x2 y2 এরকম xn yn পর্যন্ত যে সেট অফ ডাটা দেওয়া আছে,
সেই ডাটা সেটকে তোমাকে দেওয়া হলে তুমি কোডে কোনো কিছু চেঞ্জ করতে হবে না। লিনিয়ার রিগ্রেশনের যে কোড তুমি লিখেছো সেই কোডে কিছু চেঞ্জ না করে জাস্ট তুমি দুটো লাইন লিখবা যে আমার নতুন আমি এখন যেটা করব x1 প্রাইম নাম দিলাম ধরো, সেটাকে আমি বলবো হলো লন অফ x1 এবং y1 প্রাইমকে বলবো হলো লন অফ y1, রাইট? সো আর কি দুটোকেই লগ নিয়ে নিচ্ছি, কারণ আমার লিনিয়ার করার জন্য দুটোকেই আসলে এই কেসে লগ করা লাগবে যদি আমার কার্ভ ফিটিং এর ইকুয়েশন এইটা হয়। সো তার মানে বেসিক্যালি সবাইকে তুমি লগে নিয়ে নিবা, লগ বা লন যেটাই করো। আমি এখানে লন লিখেছি যদিও, ম্যাটল্যাবে কিন্তু একটা জিনিস খেয়াল রেখো, লগ মানে কিন্তু ওরা লনকে বুঝায় ম্যাটল্যাবের ভাষায়। যদি আমরা লগ মানে 10 বেস লগ বলি, কিন্তু ওরা কিন্তু লগ মানে আসলে লনকে বুঝায়। হ্যাঁ, এটা খেয়াল রেখো, এটা অনেক সময় ভুল হয়ে যায়। সো এইভাবে আমরা সবাইকে লন নিয়ে নিই, লন নিয়ে তারপরে আমরা সেই লন নেওয়া ভ্যালুগুলোকে ফিট করব লিনিয়ার ইকুয়েশন দিয়ে, ফিট করে b2 এবং লগ a2 চলে আসবে। সেটা করলে সেখান থেকে আমি ফাইনালি a2 এবং b2 পেয়ে যাব। ঠিক আছে? তো তোমাদের এখানে যে ইয়াটা দেওয়া আছে, ইকুয়েশন যেটা বলেছে ফিট করতে হবে, সেটা হলো এই যে মুছে নেই, তোমাদেরকে বলা হয়েছে হলো এই ইকুয়েশনটা দিয়ে এই ডাটা সেটটাকে ফিট করো এবং করে আননোন গুলো বের করো। হ্যাঁ, তো এখানে তোমাদের ওই লিনিয়ার রিগ্রেশনের টেকনিকে আগালেই সবচেয়ে ভালো, লন নিয়ে তারপরে তোমরা আগাবে। ওকে, সো এইটুকুই ছিল তোমাদের আসলে এক্সপেরিমেন্টের ডিসকাশন। সো এক্সপেরিমেন্টটা রিলেটিভলি ছোট এবং বেশ ইজি, কিন্তু আসলে এটা ইউজফুল একটা এক্সপেরিমেন্ট যেটা তোমাদের অনেক কাজে লাগবে। মানে এই জিনিসগুলো এমনকি যারা হয়তোবা যাদের কাজে হয়তোবা মানে কোনো আমাদের ইঞ্জিনিয়ারদের আসলে সব কাজেই ডাটা লাগবে, ডেটা লাগবেই। ডেটা ছাড়া তো আমাদের ডেটাই তো আমাদের অনেক ডেটা, আমরা মানে ডেটার বেসিসেই তো আমরা কোনো কিছু ক্লেম করবো বা কোনো কিছু ঠিক আছে নাকি ঠিক নেই সেই জিনিসগুলো আমরা বলি। তো এই জন্য ডেটা ইজ অলওয়েজ ভেরি ইম্পর্টেন্ট ফর আস। আমরা যে ফিল্ডেই থাকি, ইলেকট্রনিক্স, পাওয়ার, কমিউনিকেশন, ডাজন্ট ম্যাটার, রাইট? তো এই জন্য তোমাদের এই টেকনিকটা দেখবা খুবই ইউজফুল তোমাদের জন্য ইন দ্য লং রান। হ্যাঁ, আচ্ছা, আর সেকেন্ড টেকনিকটা ওইটারও আমি কোড লিখে রেখেছি, বাট ওইটা মনে হয় আসলে ডেসক্রাইব করার কিছু নেই, এটা তোমরা নিজেরাই সলভ করবা। আশা করি সবাই বুঝতে পেরেছো লন নিয়ে কিভাবে করা যায়। আর যেটা আমি ছোটখাটো কয়েকটা পয়েন্ট বলে দিই, লগ লগ দেখো, লগ আমরা কিন্তু লগ মানে 10 বেস লগ বলি না। এই যে এখানে দেখো লগ 10 লিখলে কি আসে, 2.3। এটা তো তাহলে তো এটা 10 বেস হচ্ছে না, বুঝাই যাচ্ছে। তার মানে আসলে লগ বলতে ওরা কিন্তু লন বুঝায় ম্যাটল্যাবে। এটা খেয়াল রেখো, যদি তুমি 10 বেস লগ ম্যাটল্যাবে চাও তাহলে লগ 10 লিখতে হবে। লগ 10 10 লিখে দেখো এবার 10 দিলে কি আসে, 1 আসছে। ঠিক আছে, লগ 10 100 লিখো, দেখবে 2 আসবে। ওকে, তো এই জিনিসটা খেয়াল রেখে, এটা ভুল করো না লগ আর লনের ব্যাপারটা, কারণ না হলে এই লগ লনে ভুল করলে দেখা যাবে এন্ড রেজাল্টে যে তোমার a2 b2 এগুলো মিলছে না। তুমি হয়তো ধরেছো লগ, পরে ক্যালকুলেশন করার সময় তুমি তো লগ ধরলে তো তুমি আবার a2 a1 a2 b2 বের করার জন্য ওইভাবে তোমাকে রিভার্স করতে হবে, সো রেজাল্ট মিলবে না। সো এই জিনিসটা খেয়াল রেখো। আর হলো এটা ছাড়া তোমাদের কোনো কোয়েশ্চেন আছে নাকি? যদি কোয়েশ্চেন না থাকে আমি আরেকটা জিনিস একটু বলবো, বাট এতক্ষণ যা ডিসকাস করলাম সেগুলো নিয়ে তোমাদের কারো কোনো কোয়েশ্চেন আছে নাকি বলো। আচ্ছা, যদি কোনো কোয়েশ্চেন না থাকে তাহলে আমি যে লাস্ট পয়েন্টটা তোমাদেরকে একটু শো করতে চাই, সেটা হলো তোমার ম্যাটল্যাবে তো আমরা এভাবে লিনিয়ার রিগ্রেশন দিয়ে কার্ভ ফিটিংটা শিখে গেলাম, বাট ম্যাটল্যাবের একটা বিল্ট ইন ফিচার আছে, যে ফিচারটা দিয়ে আসলে কার্ভ ফিটিং খুব সহজে করা যায়, মানে কোনো কোড লিখতে না হয়ে। তো একটা টুল আছে, সেটাকে বলে কার্ভ ফিটিং টুল। হ্যাঁ, তো এটা তোমরা একটু জেনে রাখো, এটা তোমাদের কাজে পরে এই ইউজ মানে কাজে দিবে এটা। তো তোমাদেরকে এমনি পরীক্ষায় বা অ্যাসাইনমেন্টের জন্য যখন আমরা দিব তখন তো তোমাদের তো কোড এমনিই লিখতে হবে, বাট কার্ভ ফিটিং টুলটা হলো কুইক ডিসিশন নেওয়ার জন্য খুবই হেল্পফুল। মানে কোড না লিখেই তুমি করতে পারবা। এটার জন্য তোমাকে কমান্ড প্রম্পটে সিএফ টুল লিখতে হবে, লিখলে দেখবো অটোমেটিক্যালি কার্ভ ফিটিং টুল চলে আসবে। আমরা যে ম্যাটল্যাবের ভার্সনটা ইউজ করছি আমারটা 2020B, তো তোমাদেরটা হয়তোবা সেই ভার্সন। এখন তো সবার ম্যাটল্যাবের লাইসেন্স তোমরা পাবে আমরা জানি কুয়েট থেকে। তো তোমরা তো চাইলে এই ভার্সনটা কালেক্ট করতেই পারবে। এবং কার্ভ ফিটিং টুল আগের ভার্সনেও ছিল, আগের অনেক ভার্সনেও কার্ভ ফিটিং টুল আছে। সো দেখো, কার্ভ ফিটিং টুল ওপেন করলে তোমার প্রথমে এরকম একটা উইন্ডো আসবে।
এরপর এখানে তোমাকে বলবে তুমি ফিটের নাম দিতে বলো, আমি ধরলাম নাম দিলাম টেস্ট, যে কোনো একটা নাম দিলা। এরপর এখানে বলবে তোমাকে এক্স ডাটা ওয়াই ডাটা দিতে। হ্যাঁ, তো এখানে এক্স ডাটা ওয়াই ডাটা মানে কি, ওয়ার্ক স্পেসে তোমার আগের থেকে ডাটা সেট থাকতে হবে, সেখান থেকে তোমাকে এক্স আর ওয়াই ডাটা সেট সিলেক্ট করে দিতে হবে। সো সেই হিসেবে তুমি সিলেক্ট করলে এক্স ডাটা ওয়াই ডাটা। এরপর তোমাকে বলতে হবে যে তুমি কি ধরনের ফিটিং করতে চাও। দেখো এখানে বাই ডিফল্ট সে কিন্তু একটা ফিটিং সিলেক্ট করে ফেলেছে, আমি এখানে অটো ফিট অপশনটা দেওয়া ছিল। তো সে পলিনোমিয়াল, ফার্স্ট অর্ডার পলিনোমিয়াল ধরে লিনিয়ার মডেল, এখানে রেজাল্টসটাও শো করছে বাম পাশে, লিনিয়ার মডেল পলিনোমিয়াল লিখে সে কিন্তু এই ইকুয়েশন ধরে ফিট করে ফেলছে, এবং এই ভ্যালুগুলো 0.8393 আর 0.07143, সেই ভ্যালুগুলো কিন্তু আমাদের ভ্যালুই, 0.8393 আর 0.0714। সো ওরা কিন্তু সেম ভ্যালুই পেয়েছে। হ্যাঁ, সো এখানে ওই ফার্স্ট অর্ডার পলিনোমিয়াল অর্থাৎ লিনিয়ার রিগ্রেশন দিয়ে তারা তোমার এখানে করেছে, এবং এখানে গুডনেস অফ ফিট বলে কিছু প্যারামিটারও শো করেছে, যে এসএসসি যেটা সাম অফ স্কোয়ার এরর, সেটার ভ্যালু কত সেটা ওরা দিয়ে দিয়েছে। হ্যাঁ, তারপর রুট মিন স্কোয়ার এরর, এরকম বিভিন্ন রকম ইন্ডেক্স ওরা শো করে দিয়েছে যে এটা কতটুকু ভালো ফিট হয়েছে। আর এখানে এখানে আমরা চাইলে খুব সহজে দেখতে পারি যে আমি যদি ফার্স্ট অর্ডার পলিনোমিয়াল দিয়ে না করে হায়ার অর্ডার পলিনোমিয়াল ইউজ করতাম, তাহলে আমাদের রেজাল্টগুলো কিরকম হতো, মানে ফিটিংটা কিরকম হতো। দেখো কি হয়, যদি সেকেন্ড অর্ডার হতো তাহলে দেখো কার্ভটা একটু বেঁকে গেছে। এক্ষেত্রে ইকুয়েশনটা হলো p1x² + p2x + p3। এটা যদি থার্ড অর্ডার হতো তাহলে এটা আরো বাঁক খাচ্ছে। ফোর্থ অর্ডারে দেখো এটা কার্ভ, এটার মধ্যে কার্ভেচার চলে আসছে। এক্ষেত্রে কিন্তু তার এখানে ভ্যালুগুলো কিন্তু তোমার কয়েকটা পয়েন্টকে টাচ করছে, এবং এসএসসির মান যদি দেখো, এসএসসির মান কিন্তু 1.982 অর্থাৎ কমে গেছে। সো এটা কিন্তু বলতে পারে যে অনেকে যে আচ্ছা তার মানে তো আমি হায়ার অর্ডার পলিনোমিয়াল দিয়ে কিন্তু বেটার ফিট পাচ্ছি। দেখো ফিফথ অর্ডারে যাই, এটা অলমোস্ট এখন সিমিলার, মানে এরপর আমি একটা আরো হায়ার অর্ডারে যেতে থাকলে খুব বেশি, এই যে এখানে দেখো এসএসসির মান অলমোস্ট নাই আর কি। সো দেখো এখানে সবগুলো পয়েন্টকে টাচ করে তারপরে আমার একটা কার্ভ চলে আসছে। সো যদি বেস্ট ফিট অবটেইন করার জন্য কেউ বলে, তাহলে বললো যে আচ্ছা তার মানে এরকম একটা ইকুয়েশন সবচেয়ে ভালো এই ডাটা সেটকে ডিসক্রাইব করতে পারবে। কিন্তু এই ইকুয়েশন দেখা গেল আসলে এই ইকুয়েশনের কোনো ফিজিক্যাল সিগনিফিকেন্সই তুমি বুঝতে পারছো না। সো এইটা তো করে আসলে আমি কোনো ফিজিক্যাল ইনসাইট পাচ্ছি না। হ্যাঁ, তো সো তো এই জন্য আরবিট্রারিলি হায়ার অর্ডার পলিনোমিয়াল দিয়ে যে কোনো ডাটা সেটকে ফিট করা ট্রাই করাটা করে আসলে কোনো, হয়তো ম্যাথমেটিক্যালি তুমি এররটাকে মিনিমাইজ করছো, বাট অ্যাজ এ ইঞ্জিনিয়ার আসলে তুমি আসলে কোনো ওইখান থেকে ইনসাইট করতে পারবে না বা কোনো কমেন্ট করতে পারবে না, ইউজফুল কমেন্ট অনেক সময় করা যায় না। হ্যাঁ, তো এই জন্য নট নেসেসারিলি আমাদের হায়ার অর্ডার পলিনোমিয়ালই বেস্ট রেজাল্ট দিবে, মানে বেস্ট আমাদের আউটকাম নিয়ে আসবে এরকম না। আচ্ছা, তো এটাই ছিল হলো তোমাদের কার্ভ ফিটিং টুলের সাথে জাস্ট একটু দেখো। না এখানে শুধু পলিনোমিয়াল না, আরো বিভিন্ন ধরনের কার্ভ ফিটিং এর টুলস এর অপশন, মানে তোমার ফাংশন আছে। আর কেউ যদি চায় যে না আমি নিজে আমার বানানো একটা ইকুয়েশন দিয়ে কার্ভ ফিটিং করানোর ট্রাই করব, সেটাও চাইলে করতে পারবে। দেখো কাস্টম ইকুয়েশন একদম উপরে আছে, তো এখানে তুমি চাইলে তুমি নিজের মতো ইকুয়েশন লিখতে পারবা। ঠিক আছে, এখানে ইকুয়েশন তুমি নিজে লিখে চাইলে কার্ভ ফিটিং করাতে পারবা, সেই অপশনও তোমার এখানে আছে। সো এটা আসলে খুবই ইউজফুল একটা ফিচার কার্ভ ফিটিং টুল ম্যাটল্যাবের। তো এটার জন্য তোমাদেরকে জানিয়ে দিলাম, এটা তোমরা পরে যে কোনো সময় ইউজ করতে পারো। বাট তোমাদের এই ল্যাবের জন্য আসলে এটা আমরা তো কার্ভ ফিটিং টুল দিয়ে কিছু করতে বলবো না, তোমাদেরকে আমরা কোডের মাধ্যমেই করতে বলবো, কারণ এই কোডের মাধ্যমে করতে পারাটাও ইম্পর্টেন্ট, জানাটাও ইম্পর্টেন্ট। ওকে, তো এই ছিল আমার ডিসকাশন লেকচার নিয়ে। তো তোমাদের কারো যদি পলিফিট কোনো ফাংশন ইউজ করে হচ্ছে করা যায় না এটা? পলিফিট আছে, দেখি আবার খুলি, এক্স ওয়াই হলো, আচ্ছা পলিফিট কই আছে, পলিফিটটা কোথায় দেখছো বুঝিনি, এখানে কি ছিল? স্যার না স্যার, পলিফিট হচ্ছে পলিফিট একটা কোড আলাদা এখানে স্যার। মানে হচ্ছে ফাংশনের মতো, বিল্ট ইন ফাংশনের মতো। স্যার পলিফিট আমরা এক্স ওয়াই যে কোনো হচ্ছে একটা, মানে যদি ও 4 আচ্ছা দিই আচ্ছা, তাহলে 4 মাত্র ও একটা। আচ্ছা আচ্ছা, পলিফিট মানে পলিফিট এই ম্যাটল্যাবের ইয়া বলছো, ম্যাটল্যাবের বিল্ট ইন ফাংশন। আচ্ছা, হ্যাঁ স্যার। হ্যাঁ পলিফিট দিয়েও করা যাবে। পলিফিট দিয়ে সে পলিনোমিয়াল ফিটই আমার ধারণা করতে থাকবে। ডকুমেন্টেশন ফর পলিফিটে যাই, আমরা দেখি কি বলেছে। স্যার এখানে হ্যাঁ অর্ডার সিলেক্ট করে দেওয়া যায় যে আমরা কত অর্ডার আচ্ছা, চাই। হ্যাঁ বেসিক্যালি ওই কার্ভ ফিটিং টুলে কার্ভ ফিটিং এর ঘটনাটাই আর কি,
সেখানে ওইটাকেই ফিট করে তুমি বলে দিতে পারবে যে কোন অর্ডারের পলিনোমিয়াল এবং চাও সেগুলো সে বলে দিতে পারবে। হ্যাঁ, সো ম্যাটল্যাবের অনেক এরকম বিল্ট ইন ফাংশন আছে, বাট তোমাদের পরীক্ষা বা অ্যাসাইনমেন্টের জন্য তো আমরা এগুলা তো যদি আমরা না বলি, মনে করো এমন হতে পারে যে তোমাদেরকে অনেক বড় একটা প্রবলেম দিলাম এবং সেখানে আসলে তোমার এরকম 20 লাইনের কোড লিখে কার্ভ ফিটিং করার কোনো দরকার নেই। সেক্ষেত্রে আমরা বলেও দিতে পারি যে এখানে তোমরা চাইলে যে কোনো বিল্ট ইন ফাংশন ইউজ করতে পারবা। ঠিক আছে, তো ওইটা স্পেশাল কেস, বাট আদারওয়াইজ কিছু বলা না থাকলে আমরা এক্সপেক্ট করছি যে এখানে যেভাবে তোমাদের অ্যালগোরিদম গুলো বলা আছে বা যে রিলেশন গুলো আছে সেটার বেসিসে ইউজ করবে। সো ওইটা মাথায় রেখো আর কি। বাট আমার মতে তোমরা মানে এই জিনিসগুলো এগুলো তো তোমরা যেমন পলিফিটের কথা বললে এটা খুব ভালো হলো, যারা এটা জানতো না তারা জেনে গেল। তারপর আমি যে কার্ভ ফিটিং টুলটা দেখালাম, আমরা লেকচারের মাঝে মধ্যে এরকম ল্যাব শিটে যেগুলো নেই সেগুলো নিয়েও মাঝে মধ্যে ডিসকাস করব, যাতে তোমাদের পরবর্তীতে ম্যাটল্যাব ইউজ করার সময় তোমরা আরো বিভিন্ন ফিচারগুলো মানে বেনিফিটস নিতে পারো। থ্যাংক ইউ, পলিফিটের কথা বলার জন্য থ্যাংক ইউ। ভালো, তাহলে অন্যরা জেনে গেল। আর কারো কিছু আছে বলার বা কোনো কোয়েরি, যে কোনো কিছু? এটা রিলেটিভলি অনেক সহজ একটা টপিক এবং এটার কোডিংও দেখবা খুব ইজি। মানে এইখানে যা বল মানে এখানে আসলে এটা আজকে আমরা তো কোনো অ্যাসেসমেন্ট প্রবলেম দিব না, মানে তোমাদেরকে এখন আসলে কিছু করতে বলবো না, জাস্ট এই লেকচারের পরে আমার লেকচার শেষ মানে ক্লাসও শেষ হয়ে যাবে। ওকে, তাহলে স্যার আমার এটার কোনো রিপোর্ট আছে নাকি স্যার? হ্যাঁ রিপোর্ট তো থাকবে। রিপোর্ট তো আজকে না, ওইটা হলো আমরা যে একটা রিপোর্ট আমরা করে দিব কি কি প্রবলেম এখানে। তো আসলে অ্যাকচুয়ালি রিপোর্টে তোমাদের সবই থাকবে, যেহেতু আমরা ক্লাস অ্যাসেসমেন্টে কিছু বলছি না। সো এখানে যা যা আছে এক্সাম্পল 1 থেকে শুরু করে তোমার পর্যন্ত 2, 3 পর্যন্ত যা আছে সবগুলোই তোমার রিপোর্টের ইনক্লুড থাকবে। সো তোমরা যেভাবে আগের রিপোর্টগুলো জমা দিয়েছো সেভাবেই রিপোর্টগুলো জমা দিবে। এটা আমরা অ্যাসাইনমেন্টে ক্রিয়েট করে দিব। ঠিক আছে, আর কারো কোনো কোশ্চেন যদি না থাকে আমি তাহলে আমার স্ক্রিন শেয়ারিং অফ করছি। ওকে, তাহলে নাফিজ নাইম তোমরা কিছু বলবে, বা হাফিজ ইমতিয়াজ ভাই আপনি কিছু বলবেন? কিছু বলার আছে? ওকে, তোমাদের যদি এমনি ম্যাটল্যাব নিয়ে জেনারেল কোনো কোয়েশ্চেন থাকে, স্যাররা আছে, যদি কোনো প্রবলেম তোমরা ফেস করে থাকতে পারো অ্যাসাইনমেন্টে হোক বা যেখানে যে কোনো, সেগুলো চাইলে তোমরা বলো। যদি না থাকে তাহলে আমরা ভেরি সুন ক্লাস শেষ করে দেব।